আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের ভূমিকা এই সম্পর্কিত টপিকটি সমাধান নিয়ে হাজির হয়েছি। তো এই টপিকটির উপর আমি ৮ পৃষ্ঠার সমাধান করার চেষ্টা করেছি। এর চেয়েও বড় অনেক বেশি লেখা যায়, কিন্তু আমি যতটুকু লিখেছি যে কোনো কিছু যেন বাদ না যায়, সেই সবকিছু সমন্বয়ে আমি যত সংক্ষিপ্ত করা যায় এর বেশি সংক্ষিপ্ত করা সম্ভব নয়। তো এই জন্য আমি ৮ পৃষ্ঠার সমাধান করেছি, যেন মোটামুটি ওভারঅল সবগুলো বিষয় যেন এখানে আসার যায় আর কি, রাখা যায় সেজন্য। তো এখানে আমি এটাকে ২ পার্টে লিখেছি। মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের ভূমিকা দুইটাকে আলাদা করে লিখেছি, আপনারা দেখতে পাবেন সামনে। তো বেসিক যে কথাগুলো আগে থাকে সেগুলো একটু বলছি আমি। স্বাধীন রাষ্ট্রের আইনগত মর্যাদা লাভের পূর্বেই, অর্থাৎ মুক্তিযুদ্ধকালীন সময়ে কিন্তু বাংলাদেশকে তার পররাষ্ট্র নীতি প্রয়োগ করতে হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে দুটো রাষ্ট্র, যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, এরা তো হচ্ছে কি বাহ্যিক রাষ্ট্র। এরা আন্তর্জাতিকভাবে কিন্তু আমাদের এই বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন হস্তক্ষেপ করে, মানে এই বিষয়ে তারা পক্ষ বিপক্ষ নেয়। এটাই হচ্ছে পররাষ্ট্রনীতি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বহির্বিশ্বের ভূমিকা বিশেষ এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বিশেষ করে তৎকালীন যে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন এবং রাইজিং পাওয়ার বা তখনকার সময়ে উদীয়মান বড় শক্তি হিসেবে বিবেচিত ভারত ও চীনের ভূমিকা বিশেষভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে আলোচিত হয়ে থাকে। উল্লিখিত শক্তিসমূহের মধ্যে ভারত এবং সোভিয়েত ইউনিয়ন ছিল সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে, আর মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন ছিল পুরোপুরিভাবে এর বিপক্ষ। পাকিস্তানের সহায়তায় চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় পাকিস্তানের সাথে চীনের সম্পর্ক তখন ভালো হয়ে গিয়েছিল। অর্থাৎ এই সংগত কারণেই কিন্তু পাকিস্তান এই দুটি রাষ্ট্র হতে সমর্থন কামনা করে, একটি হচ্ছে চীন আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্র। কারণ পাকিস্তানের কারণেই তো চীন ও যুক্তরাষ্ট্রের দুটি রাষ্ট্র দ্বারা পুনঃপ্রতিষ্ঠা করতে পারছে তাদের সম্পর্ক, এই কূটনৈতিক সম্পর্কটা। সেই সুবাদে পাকিস্তান এই দুটি রাষ্ট্র থেকে সাহায্য কামনা করছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল তখন দীর্ঘদিন যাবৎ স্নায়ুযুদ্ধ। অর্থাৎ দীর্ঘদিন থেকে তাদের মধ্যে স্নায়ুযুদ্ধ চলছিল। আদর্শিক দ্বন্দ্বে সেই কারণে বিশ্বের বৃহৎ দুই সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ও চীন পারস্পরিক সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটেছিল। অর্থাৎ তখন ওই সময়েও সোভিয়েত ইউনিয়নের সাথে চীনের একটি সীমান্ত সংক্রান্ত সমস্যা হয়েছিল। তার জের ধরেই কিন্তু তাদের দুইটি পরাশক্তির মধ্যেই, সমাজতান্ত্রিক রাষ্ট্রের মধ্যেই তাদের সমস্যা চলছিল। আর পরাশক্তি যুক্তরাষ্ট্র ও বড় শক্তি চীন পাকিস্তানকে নামমাত্র সমর্থন করে তখন। তেমন কার্যকরী কোনো সহায়তা তারা প্রদান করেনি। কিন্তু ওই সময় পশ্চিম ইউরোপের দেশগুলো কম বেশি কিন্তু আমাদের এই বাংলাদেশকে সাপোর্ট করে। এছাড়া পূর্ব ইউরোপের বলয়যুক্ত যে রাষ্ট্রগুলো ছিল সেইগুলোও বাংলাদেশকে সহায়তা করেছে। তবে একথা সত্য যে কোনো শক্তিই কিন্তু কেবল আদর্শগত কারণে অথবা মানবিক কোনো কারণে মুক্তিযুদ্ধকে সহায়তা করেনি বা সমর্থনও করেনি, বরং এর পিছনে প্রত্যেক শক্তিরই ছিল কিন্তু স্বার্থ সংশ্লিষ্ট চিন্তা ভাবনা। সবাই সবার স্বার্থকে চিন্তা করেই কিন্তু বাংলাদেশকে সমর্থন করেছিল। তারা কিন্তু মানবিক কোনো কারণে কিন্তু মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি। তা আমরা অস্বীকার করতে পারছি না তাদের অবদান। তো তারা যে অবদানগুলো রেখেছিল এই দুইটি রাষ্ট্র, সেই বিষয়টা আমরা একটু পরবর্তী পৃষ্ঠাগুলোতে আলোচনা করব। তার আগে আমি দেখে নিই, এখানে আমি একটা চিত্র দিয়েছি। তখনকার ১৯৭১ সালে তৎকালীন বাংলাদেশের সাথে তখন এই পরাশক্তি অথবা সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর যেই সম্পর্ক বিদ্যমান ছিল সেটি আমি চিত্রের আলোকে একটু দেওয়ার চেষ্টা করছি। তো বাংলাদেশের সাথে তখন রাশিয়া, ভারত, যুক্তরাজ্য এই তিনটি রাষ্ট্রের কিন্তু ভালো একটি মৈত্রী সম্পর্ক ছিল, এবং এই দুটি রাষ্ট্রই কিন্তু আমাদেরকে, আর যুক্তরাজ্যের বিভিন্ন রকম রাজ্য আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা সহায়তা পাই, তবে সেটি কিভাবে পাই একটু পরে আমি বলবো। যে তখন কিন্তু বৈরী সম্পর্ক ছিল, কারণ পাকিস্তানের কারণেই কিন্তু এই চীন আর মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পররাষ্ট্র নীতি অর্থাৎ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের একটা পূর্ণ সুযোগ পায়, যার ফলে তারা তাদের কাছ থেকে পাকিস্তান কিন্তু সাহায্য সহযোগিতা আশা করেছিল, এবং তারাও কিন্তু পুরোপুরিভাবে সাহায্য করেনি, নামমাত্র তারা সমর্থন দিয়েছে কিন্তু ওভাবে কোনো সাহায্য করতে পারেনি। কারণ
সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র তার বিভিন্ন সাধারণ মানুষ সবাই কিন্তু মুক্তিযুদ্ধে সাপোর্ট করতো। তার প্রেক্ষিতে তারা সরকারকে চাপ দেওয়ার চেষ্টা করে যেন তারা এই পাকিস্তানকে সহায়তা না করে যেন বাংলাদেশের পক্ষে দাঁড়ায়। পরবর্তীতে সেটি কি হয়েছিল আমরা সামনে দেখতে পাবো। তো মুক্তিযুদ্ধে এখানে আমি যুক্তরাষ্ট্রের যে ভূমিকা রয়েছে সেটি আমি পূর্ণাঙ্গভাবে দেওয়ার চেষ্টা করেছি। জন্মলগ্ন থেকেই পাকিস্তান ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, মানে আমরা অনেকেই হয়তো চিন্তা করব যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সম্পর্কটা কিভাবে ভালো হলো। এখানে ভালো হওয়ার একটাই কারণ আছে, তারা অনেক আগ থেকে অর্থাৎ দীর্ঘদিন থেকেই তারা কিন্তু একে অপরের বন্ধু। সেটা কিভাবে বুঝবো? এখানে আমি এখানে আলোচনা করেছি যে অর্থাৎ পাকিস্তান কিন্তু চীন যুক্তরাষ্ট্রে যে দূতাবাসে ভূমিকা পালন করে এবং সিয়াটো 2 এবং সেন্টো 3 এর সদস্য হওয়া এবং যুক্তরাষ্ট্রের পুরনো বন্ধু হওয়ার সুবাদেই কিন্তু পাকিস্তান আমেরিকার সহানুভূতি পেয়েছিল বলে ধারণা করা হয়। সেই সূত্রে বলতে পারি যে পাকিস্তান রাষ্ট্র 1947 সালে স্বাধীন হওয়ার পর থেকেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মৈত্রী সম্পর্কে আবদ্ধ। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই কারণে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল খুবই হতাশাজনক বা হতাশাব্যঞ্জক ও বিতর্কিত। যুক্তরাষ্ট্র চেয়েছিল যে অখণ্ড পাকিস্তান থাকুক, সেজন্য তারা অখণ্ড পাকিস্তান নীতিতে বিশ্বাসী ছিল। কিন্তু মার্কিন কংগ্রেসে বাংলাদেশের সমর্থন ছিল খুবই শক্তিশালী। এমনকি মার্কিন প্রশাসনের সর্বোচ্চ ব্যতীত অর্থাৎ সরকার অন্যান্য স্তর যেগুলো ছিল তারা মুক্তিযুদ্ধের প্রতি ছিল ব্যাপক সমর্থক। সরকার প্রশাসন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সমর্থন করেনি। এছাড়াও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাংলাদেশের যুদ্ধ বন্ধে তারা 3 বার প্রস্তাব করে। তবে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড মিলহাউস নিক্সন, ভাইস প্রেসিডেন্ট স্পাইরো টি অ্যাগ্নোনিও রোজার্স ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হেনরি কিসিঞ্জার প্রশাসন পুরো 9 মাস ধরে পাকিস্তানের জন্য নৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সমর্থন জুগিয়েছে। এখানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন কিভাবে সমর্থন করেছিল বা কিভাবে মানে তারা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল সেই বিষয়টা আমি 2 ভাগে এখানে ভাগ করে দিব। যে এক ভাগে থাকবে যে যুক্তরাষ্ট্রের সরকার প্রধান যারা ছিলেন তারা কিন্তু পশ্চিম পাকিস্তানেরদের হয়ে কাজ করতে চেয়েছিল এবং পরবর্তীতে তাদের যে আমলাতন্ত্র বা যে জনতা রয়েছে তারা কিন্তু বাংলাদেশের মানুষের পক্ষে ছিল বিধায় তারা কিভাবে বাংলাদেশকে ওইখান থেকে সহযোগিতা করেছিল সেইটা আমি আরেকটা পার্টে বলেছি। যে এখানে যুক্তরাষ্ট্রের সপ্তম বহর প্রেরণ এটি একটা অংশ। তারপর বাংলাদেশের পক্ষে আমেরিকান জনগণ এবং প্রশাসন কিভাবে সহায়তা করেছিল সেটা আলাদা একটা পয়েন্ট আকারে লিখেছি। তো যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর প্রেরণ বাংলাদেশের বিরোধী মার্কিন নীতি ছিল একান্তভাবে হোয়াইট হাউসে বলা যায় স্রেফ নিক্সন কিসিঞ্জারের ব্যক্তিগত নীতি বলেই ধরা হয়। বাকি সব যুক্তরাষ্ট্রের মানুষ কিন্তু বাংলাদেশের পক্ষে সমর্থন করে, যেটা আমি সেকেন্ড পয়েন্টে বলেছি। একটু পরে সেটা আরো বিস্তারিত বলবো। কেবল পাকিস্তান নীতি ছাড়া তাদের এই নীতির কোনো ভিত্তিই ছিল না। চীন মার্কিন সম্পর্ক স্থাপনে পাকিস্তান দূতাবাসে ভূমিকা পালন করায় সিয়াটো ও সেন্টো এর সদস্য হওয়া, এই কারণেই কিন্তু পাকিস্তান এই দুটো রাষ্ট্রের চীন এবং যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছিল। মার্কিন প্রশাসন পাকিস্তানের প্রতি এতটাই ঝুঁকে পড়েছিল তারা যে তারা পারমাণবিক যুদ্ধ জাহাজ সম্বলিত সপ্তম নৌবহর ও এন্টারপ্রাইজকে বঙ্গোপসাগরে পাঠিয়েছিল। তো বাংলাদেশের পক্ষে আমেরিকান জনগণ ও প্রশাসন কিভাবে মানে তারা সমর্থন জুগিয়েছিল সেটা এই টপিকসে আলোচনা করব। যে মার্কিন সরকার পাকিস্তান হতে হওয়া সত্ত্বেও কিন্তু মার্কিন কংগ্রেস ও মার্কিন সিনেট, প্রচার মাধ্যম এবং সর্বস্তর জনগণ ছিল মুক্তিযুদ্ধের অকৃত্রিম সমর্থক। এদের চাপেই কিন্তু আমেরিকান সরকার অর্থাৎ আমেরিকান যা প্রশাসন ছিলেন প্রশাসকরা ছিলেন তারা পাকিস্তানকে সামরিক সাহায্য বন্ধ করতে বাধ্য হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও গোপনে তারা যুক্তরাষ্ট্র কর্তৃক পাকিস্তানকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখছিল। আমেরিকার বিশেষ সাধারণ জনগণ, কবি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক এবং প্রশাসনিক কিছু ব্যক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা পালন করে। বাঙালি সংগ্রামের প্রতি সহানুভূতিশীল নিউ ইয়র্কে অনুষ্ঠিত জর্জ হ্যারিসনের বাংলাদেশ কনসার্ট ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য একটি বিরাট অনুপ্রেরণা। নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ম্যানচেস্টার
গার্ডিয়ান এর মতো বিখ্যাত পত্রিকাগুলো বাংলাদেশকে স্বাধীনতাকে সমর্থন করে এবং পাকিস্তানকে গণহত্যা বন্ধের জন্য আহ্বান করে। মার্কিন বুদ্ধিজীবীগণ আমেরিকার সরকার প্রশাসনকে চাপ সৃষ্টি করলে বাংলাদেশকে ত্রাণ সাহায্য করার জন্য। তার প্রেক্ষিতে কনসার্ট ফর বাংলাদেশ নামে অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে অনেক অর্থ সাহায্য পাওয়া যায়। ভারতের পশ্চিমবঙ্গে শরণার্থীদের স্থানান্তরের জন্য আমেরিকান বিমান বাহিনী সাহায্য করে এবং মার্কিন প্রশাসন কর্তৃক পরবর্তীতে $250 মিলিয়ন একটি ত্রাণ সাহায্যের ব্যবস্থা করে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। এই ছিল মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা। এখন আমরা পরবর্তীতে মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের যে ভূমিকা ছিল সেই বিষয়ে আলোচনা করব। পরাশক্তিগুলোর মধ্যে সোভিয়েত ইউনিয়ন প্রথম বাঙালিকে গণহত্যাকে নিন্দা করে। তাই এই জন্য সবাই মনে করে এই জন্য মনে করা হয় যে সোভিয়েত ইউনিয়ন আগাগোড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষ ছিল। মূলত সোভিয়েত নীতির পটভূমিতে বিদ্যমান ছিল সোভিয়েত চীনের বিবাদের অভিজ্ঞতা। তারা মূলত চীনের সাথে শত্রুতার জন্যই কিন্তু তারা তাদের কূটনৈতিক সম্পর্কটা একটু ভিন্ন নিয়মে প্রয়োগ করেছিল। বিবাদের অভিজ্ঞতা অনুসারে তারা 1969 সালের মার্চে উসুরি নদী বরাবর সোভিয়েত চীন সীমান্ত সংঘর্ষের মধ্য দিয়ে সোভিয়েত আর চীনের বিবাদ চরম পর্যায়ে পৌঁছালে তখন তাদের মধ্যে সম্পর্কে চিরধারা শুরু করে। আর তখন থেকেই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনকে প্রতিহত করতে সোভিয়েত ইউনিয়ন যে পরিকল্পনা করে তারই অংশ হিসেবে চীন সমর্থিত পাকিস্তানের বিপক্ষ শক্তি ভারতকে অধীর নির্ভরশীল মিত্র হিসেবে গ্রহণ করে সোভিয়েত ইউনিয়ন। আর ভারতের আকাঙ্ক্ষার দিকে লক্ষ্য রেখে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অনেকটা শেষ পর্যায়ে সমর্থন করে। তারাও কিন্তু প্রথম দিকে খুব একটা কিছু করেনি, এরপরে পরবর্তীতে সর্বশেষ পর্যায়ে সমর্থন করে। কিন্তু এই সমর্থন সত্ত্বেও বলা যায় যে সোভিয়েত নীতি ছিল আগাগোড়াই সুবিধাবাদী এবং অখণ্ড পাকিস্তান নীতির সমর্থক। এই কারণেই 6 ও 7 ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন যে দুটি প্রস্তাব উত্থাপন করে সেখানে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সমাধানের কথা বলা হয়েছে, যা চীন এবং যুক্তরাষ্ট্র উভয়ই দাবি করেছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়নের এই মনোভাব কিন্তু বুঝতে পারেনি যুক্তরাষ্ট্র এবং চীন। সেজন্যই কিন্তু প্রস্তাব দুটি বাস্তবায়ন হয়নি। যদি তারা বুঝতে পারতো তাহলে কিন্তু এই অখণ্ড পাকিস্তান কিন্তু খণ্ড হতো না, অখণ্ডই থাকতো। আসলে কোনো পরাশক্তি কিন্তু বাঙালির প্রতি মমত্ববোধ এবং বিদ্বেষাপূর্ণভাবে হয়ে ভূমিকা পালন করেনি। প্রত্যেক ভূমিকার পেছনে ছিল নিজ জাতীয় স্বার্থ, জাতীয় সংশ্লিষ্ট চিন্তাভাবনা এবং পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা। দেখুন, সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্তরাষ্ট্রের মনোমালিন্য চলছে বা স্নায়ুযুদ্ধ চলছে, আবার চীনের সাথে সোভিয়েত ইউনিয়নের তখনকার সময়ে সীমান্ত সংক্রান্ত দ্বন্দ্ব চলছিল। অর্থাৎ তারা সকলেই কিন্তু সকলেরই প্রতিদ্বন্দ্বিতার কারণেই আসলে বাংলাদেশের পক্ষে এগিয়ে এসেছিল। সবারই কিন্তু নিজস্ব স্বার্থ বিদ্যমান ছিল এখানে। আদর্শ ব্যাপারটি মুখ্য হলেও কৃষক, শ্রমিক তথা সর্বস্তরের বাঙালি মুক্তি সংগ্রামকে সোভিয়েত ইউনিয়ন সমর্থন করত। তবে একথাও সত্যি যে সোভিয়েত নীতি আগাগোড়া সুবিধাবাদী হলেও মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে সোভিয়েত নীতি ছিল পুরোপুরিভাবে বাংলাদেশপন্থী। বিশেষ করে যুদ্ধবিরতি প্রশ্নে নিরাপত্তা পরিষদে যখন যুক্তরাষ্ট্র প্রশাসন কর্তৃক যখন 3 বার ভেটো প্রয়োগ করা হয়, তখন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে বাধাহীন করে তুলতে 24 ফেব্রুয়ারি 1972 সালে বাংলাদেশের স্বীকৃতি দেওয়ার জন্য তারা 3 বার ভেটো প্রয়োগ করে যেন যুদ্ধবিরতি প্রশ্নটা না হয়, মানে এটা যেন যুদ্ধবিরতি যেন না হয়। বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে এবং স্বাধীনতা লাভের পরপরই সোভিয়েত ইউনিয়ন যে ভূমিকা পালন করেছিল তা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগ্রামে ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। নিম্নে সোভিয়েত ইউনিয়নের মুক্তিযুদ্ধের ভূমিকাগুলো মূল পয়েন্ট আকারে আমি এখানে 4টা পয়েন্টে বিভক্ত করে দিয়েছি, যে তারা বাংলাদেশ পন্থী হয়ে যখন কাজ করা শুরু করে তখন তারা কি কাজ কখন করেছিল সেই বিষয়টা আমি 4টি পয়েন্টে। প্রথমত, তারা ভারতের সাথে মৈত্রী চুক্তি স্থাপন করে। 1971 সালে 9 আগস্ট ভারত সোভিয়েত ইউনিয়ন 20 বছর মেয়াদী একটি মৈত্রী চুক্তি স্থাপন করে। এই চুক্তির ফলে ভারত সরকার পূর্ব পাকিস্তানের চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নেয় এবং সোভিয়েতের দেওয়া অস্ত্র মুক্তিযোদ্ধারা হাতে পায় এবং বিজয় অর্জন করতে সক্ষম হয়। দ্বিতীয়ত, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাংলাদেশের পক্ষে ভেটো দেয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকা ও আর্জেন্টিনার যুদ্ধবিরতি প্রস্তাবে সোভিয়েত ইউনিয়ন 1971 সালের 4-5
13 ডিসেম্বর বাংলাদেশের পক্ষে ভেটো দেন। ভারতীয় বাহিনী ঢাকা দখল করার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেন কোনো প্রকার যুদ্ধবিরতি পদক্ষেপকে বানচাল করাই ছিল এই ভেটোর উদ্দেশ্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিরুদ্ধে বিচারে বাধা। এই বিষয়ে সোভিয়েত ইউনিয়ন বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে গ্রেপ্তার বঙ্গবন্ধু যে 1971 সালে আগস্ট মাসে বঙ্গবন্ধুকে পাকিস্তান আর্মি অ্যাক্ট এর আওতায় বিচারের নামে বঙ্গবন্ধুর ফাঁসি দেওয়ার যে চক্রান্ত শুরু হয়েছিল, সেই চক্রান্তের বিরুদ্ধে কিন্তু সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে গ্রোমিকো কর্তৃক পাকিস্তান পররাষ্ট্র সচিব সুলতান খানকে হুঁশিয়ারি প্রদান করে যেন এই কাজটি যেন না হয়, মানে এই চক্রান্ত যেন তারা বন্ধ করে বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার। অষ্টম পয়েন্ট এসে অষ্টম নৌবহর চতুর্থতম পয়েন্টে এসে আমি অষ্টম নৌবহর প্রেরণ সম্পর্কিত বিষয়টি উল্লেখ করেছি যে আমেরিকা যখন পাকিস্তানের সাহায্যের জন্য 1971 সালের 9 ডিসেম্বর সপ্তম নৌবহর প্রেরণ করে, তখন 1971 সালের 13 ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন অষ্টম নৌবহর প্রেরণ করে। বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে সোভিয়েত ইউনিয়নের এই অবদান অবিস্মরণীয়। উল্লেখ্য, সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে স্বীকৃতি দেয় 1972 সালের 24 ফেব্রুয়ারি এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেক্রেটারি অফ স্টেট উইলিয়াম রজার্সের এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের স্বীকৃতি দেয় 1972 সালের 4 এপ্রিল। অর্থাৎ একই সালের 14 ফেব্রুয়ারি দেয় সোভিয়েত ইউনিয়ন স্বীকৃতি বাংলাদেশকে, আর 4 এপ্রিল দেয় যুক্তরাষ্ট্র। এখানে আমি বর্তমান সময়ে সেই বইটি সম্পর্কযুক্ত দেশগুলোর সাথে এখন বাংলাদেশের সম্পর্ক কেমন সেটি দেখার চেষ্টা করেছি। এখানে বাংলাদেশের সাথে এখন এই ভারত, সোভিয়েত ইউনিয়ন, মধ্যপ্রাচ্য, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন সবার সাথে কিন্তু মৈত্রী সম্পর্ক এখন স্থাপিত রয়েছে। মধ্যপ্রাচ্যের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র, চীনের মৈত্রী সম্পর্ক এইভাবে আমি দেখার চেষ্টা করি। আপনারা বুঝে অবশ্যই অ্যাসাইনমেন্টটি করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।